আসসালামু আলাইকুম। ডাক্তার সাইদুল হেলাল বলছি। আজকে আমরা অত্যন্ত জরুরি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিশেষ করে এটা যারা ডায়াবেটিক রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন এবং যারা ডায়াবেটিক রোগী আছেন তাদের নিয়ে আলোচনা। তো শুরুতেই আমি বলে রাখি আজকের আলোচনার ব্যাপারে আমি খুব খোলামেলা কথা বলবো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্সে করতে পারবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি সায়েন্টিফিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব এবং সায়েন্টিফিক যে এভিডেন্স বেসড প্র্যাকটিস আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন আজকে আমরা সংক্ষেপে যে কথাটি আলোচনা করব সেটা হলো ইনসুলিন। অর্থাৎ যারা আমরা ইনসুলিন নিচ্ছি তারা কি আসলে ইনসুলিন নিয়ে নেওয়াটা কি আমাদের জন্য ঠিক হচ্ছে? তারা ইনসুলিনটা আমরা কেন নিচ্ছি এই কথা কি আমরা ভেবে দেখেছি? অথবা যারা ইনসুলিনের পরামর্শ দিচ্ছি এবং যারা ইনসুলিন লিখে দিচ্ছি ডাক্তাররা, তারা কি আমরা বুঝে শুনে দিচ্ছি যে এটা আমাদের রোগীদের কতটুকু উপকার হচ্ছে? এই ক্ষেত্রে একটু ব্যাকগ্রাউন্ডও জানা দরকার যে ইনসুলিন কী কাজটা করে। ইনসুলিনের মূল কাজটা হলো যে আমাদের শরীরের মধ্যে একটা অঙ্গ আছে অগ্নাশয়, যেটাকে প্যানক্রিয়াস বলে থাকি। প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন বের হয়ে থাকে। তো ইনসুলিনের মূল কাজ যেটা আমরা কোষের মধ্যে সাধারণত জেনে থাকি সেটা হলো যে কোষের ভিতরে গ্লুকোজকে ঢোকানোর জন্য ইনসুলিন প্রত্যেকটা কোষের মধ্যে যে রিসিপ্টর থাকে সেই রিসিপ্টরের উপর কাজ করে। তখন কোষের যে গ্লুকোজের জন্য নির্দিষ্ট দরজা সেটা খুলে যায় এবং গ্লুকোজ ভিতরে ঢুকে মাইটোকন্ড্রিয়া তাকে ব্যবহার করে এটিপি উৎপন্ন করে, শক্তি উৎপন্ন করে এবং যাবতীয় মেটাবলিক যেই কাজগুলো সেটা সম্পন্ন করার চেষ্টা করে। এটা হলো ইনসুলিনের সর্বাধিক যে জানা একটি কাজ। ইনসুলিনের দ্বিতীয় কাজটি হলো যে অতিরিক্ত গ্লুকোজটা রক্তের মধ্যে থাকলো সেই গ্লুকোজটাকে সে লিভারের কাছে পৌঁছে দেয় এবং লিভার সেটাকে গ্রহণ করে স্টোর হিসেবে জমা রাখে। স্টোরের দুটো অংশ থাকে, একটা হলো গ্লাইকোজেন এবং আরেকটা হলো আপনার ফ্যাট বা ট্রাইগ্লিসারাইড যেটা বলে। সো এই গ্লাইকোজেন আকারে যেটা জমা হয় সেটা ইউজুয়ালি মাসেলে জমা হয়, লিভারেও জমা হয়, আর ফ্যাটটা অ্যাডিপোজ টিস্যুতে জমা হয় এবং যেখানে যেখানে জমা হওয়া ব্রেন মনে করে জমা হওয়া দরকার তো ব্রেন সেখানে সেখানে জমা করে। এটাকে বলি আমরা পার্সোনাল ফ্যাট থ্রেশহোল্ড। তো এটা আরেকটা আলোচনা। তো আমরা যেটাকে বলছি যে ইনসুলিনের যেই কাজটা আমরা জানি এটা হলো একটা সার্বজনীন একটা ইনফরমেশন। কিন্তু আসলে ইনসুলিনের কিন্তু এক এক কোষের উপর এক এক রকম কাজ আছে। যেমন ব্রেন কোষের উপর ইনসুলিনের কাজ কিন্তু গ্লুকোজকে ঢুকানো না। ব্রেন সেলের উপর ইনসুলিনের কাজ হলো ব্রেনের যে কগনিটিভ ফাংশন আছে, ব্রেনের যে আপনার নিউরনের যে আপনার এই যে কার্যকারিতাগুলো আছে এটাকে এনহ্যান্স করা, বাড়ানো, এই জিনিসগুলো হলো ইনসুলিনের কাজ। এছাড়াও বিভিন্ন অঙ্গের উপর ইনসুলিন বিভিন্ন ধরনের কাজ করে, যেটাকে আমরা বলি অ্যাকশন। সো আমরা যদি স্বাভাবিকভাবে বলে থাকি যে ইনসুলিন তার রিসেপ্টরের উপরে যখন নক করে, ঠিক যেন এরকম যেমন আমরা আমাদের দরজার উপরে যখন নক শুনি তখন আমাদের ঘরের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। কেমন পরিবর্তন আসে? তা আমাদের ঘরের মধ্যে যখন একটা নক আসে তো সঙ্গে সঙ্গে আমার বাচ্চারা দৌড়াদৌড়ি করে চলে আসে এবং একজন একজনকে উঁকি মারার চেষ্টা করে, ওই আই দিয়ে দেখার চেষ্টা করে কে আসছে। যদি যে দুধ নিয়ে আসে এরকম লোক থাকলে হইচই পড়ে যায়, এই দুধ আসছে দুধ আসছে, পাতিল নিয়ে আসো, এই এরকম কথাবার্তা বলতে একটা ঘরের মধ্যে একটা হইচই শুরু হয়ে যায়। দ্য সেম ওয়ে ইনসুলিন যখন আমাদের কোষের রিসিপ্টরের উপরে বসে সঙ্গে সঙ্গে কোষের ভিতরে একটা হইচই শুরু হয়ে যায় যে দরজা খুলতে হবে, কে আসলো কে আসলো। সো কার জন্য দরজা খুলতে হবে? মেনলি গ্লুকোজের জন্য। এবং সেই গ্লুকোজকে কীভাবে গ্রহণ করবে সেটা কোষ নিজে নিয়ন্ত্রণ করে থাকে। এখন যেমন দরজাটা আপনি খুলবেন কি খুলবেন না এটা যেমন আপনি নিয়ন্ত্রণ করে থাকেন, আপনি ঠিক করে থাকেন, ঠিক তেমনি গ্লুকোজের জন্য যেই দরজা সেটা কোষ খুলবে কিনা এটা কিন্তু কোষ নিজে নিয়ন্ত্রণ করে থাকে। এখন ধরেন যদি কোনো কারণে আপনার মনে হয় যে আমি এই দরজাটাকে খুলব না, আমার প্রয়োজন নাই, অথবা এইটা কেন প্রয়োজন নেই, কারণ এই যে বাইরে থেকে আসছে সে আমার জন্য একটা ভয়ঙ্কর জিনিস হতে পারে অথবা বিপদের কারণ হতে পারে, এটা আমি সহ্য করতে পারবো না। সো আমি এটাকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করব, দরজা খুলব না। যত জোরেই দরজা নক করুক না কেন, যত পরিমাণে লোক এসে নক করার কেন, আমি দরজা খোলার চেষ্টা করব না, ফর মাই সিকিউরিটি। দ্য সেম ওয়ে কোষের উপরে যখন ইনসুলিন কাজ করতে পারে না, বারবার যখন করতে থাকে তখন মানে কোষ নিজে ঠিক করে নেয় যে ইনসুলিনের নকের কারণে সে দরজাটা খুলবে কি খুলবে না। তো কোষের ভিতরে যদি প্রচুর পরিমাণে যদি আপনার গ্লুকোজ জমা থাকে অথবা কোষের ভিতরে যদি আপনার গ্লুকোজটা কনভার্ট হয়ে গ্লাইসেরল বা ট্রাইগ্লিসারাইড তৈরি করে থাকে এবং ফ্যাটের যে একটা
ডিপো তৈরি হয়ে যায়, তখন কোষ নিজেই শঙ্কার মধ্যে থাকে বাঁচা মরা নিয়ে। এই ক্ষেত্রে নতুন কোনো গ্লুকোজ ঢুকতে দিতে সে পারে না, কেন তার সার্ভাইভেলের জন্য অতিরিক্ত আর গ্লুকোজের দরকার নেই। এই ক্ষেত্রে কিন্তু সে ইনসুলিনটাকে বাধা দিবে। যখনই ইনসুলিনকে বাধা দেয়, এটার নামই আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। তো ইনসুলিন রেজিস্ট্যান্সের সময় কি হয়, প্যানক্রিয়াসের বিটা সেল তখন আরও বেশি পরিমাণে ইনসুলিন বের করে দেয়। তার ধারণা থাকে যে ইনসুলিন বোধহয় কম আসছে, এই জন্য আমরা ইনসুলিন কোষের উপর কাজ করছে না। এটাই ফিডব্যাক মেকানিজমের সাধারণত এরকমই হয়ে থাকে। সো একদিক থেকে ইনসুলিনের পরিমাণ রক্তের মধ্যে বাড়তে থাকে, আরেকদিকে ইনসুলিন কোষের উপর কাজ করতে পারে না। সো দুইটা ঘটনা। সো ইনসুলিন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে দুটি ঘটনা হলো, একটা হলো ইনসুলিনের পরিমাণ বাড়তে থাকছে রক্তের দিকে, আবার আরেকদিকে ইনসুলিনটা কোষের উপর কাজ করছে না। সব কোষের উপরে না, একই সাথে সব কোষের উপর কাজ না, কিছু কিছু কোষের উপর কাজ করছে না। সেটা অল্প কিছু হতে পারে, আবার সংখ্যা বেশিও হতে পারে। এটার উপরই ডিপেন্ড করে যে আমাদের যেই সিমটমগুলো হচ্ছে, রোগের সিমটমগুলো হচ্ছে সেটা, এবং কোন সেলের উপর ইনসুলিন কাজ করে না সেই সেল তার সিমটমগুলো প্রকাশ করতে থাকে। যদি ব্রেন সেলের উপরে কাজ করে থাকে সেক্ষেত্রে ব্রেন সেল শ্রিঙ্কেজ হবে। যদি এটা আপনার মাসেল সেলের উপরে কাজ করে থাকে, মাসেল সেল শ্রিঙ্কেজ হবে। যেই কোনো সেলের উপরে কাজ করবে সেই সেলটাই তখন আপনার ঠিকমতো কাজ করতে না পারলে শ্রিঙ্কেজ হবে। এমনকি শ্রিঙ্কেজ না হয়ে অতিরিক্ত ইনসুলিনের কারণেই যে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, এর কারণে কিন্তু ওই কোষটা বিপর্যস্ত হতে পারে, অর্থাৎ কোষটা মারাও যেতে পারে। অথবা কোষের যে মাইটোকন্ড্রিয়াল যে চেঞ্জ আছে, সেই চেঞ্জের কারণে কোষের মধ্যে একটা অস্বাভাবিকতা আসতে পারে। এবং অ্যাকচুয়ালি ক্যান্সারের যে রুট কজ, এটাও কিন্তু অনেকটা এরকম। অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্সের পরবর্তীতেই কিন্তু মাইটোকন্ড্রিয়া তার ক্রোমোজোমাল যে চেঞ্জ আসে, এই চেঞ্জের কারণে কিন্তু ক্যান্সার তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, এবং এটাই কিন্তু বর্তমানে থিওরিতে বলা হচ্ছে। সো যে আলোচনা থেকে আমরা একটু দূরে সরে যাচ্ছি মনে হচ্ছে, আসলে আলোচনা দূরে সরছি না। আমাদের কথা ছিল যে ইনসুলিন রেজিস্ট্যান্স কারণেই কিন্তু পরবর্তীতে আপনার মধ্যে ডায়াবেটিসের তৈরি হবে। অর্থাৎ যখন ইনসুলিন কোষের উপর কাজ করতে পারবে না, তখনই কিন্তু সে গ্লুকোজকে সরিয়ে নিচ্ছে। কেন? আপনাকে প্রোটেক্ট দেওয়ার জন্য এবং আপনাকে একটা স্টোর তৈরি করার জন্য। যে প্রোটেক্টটা কি, যে আপনার জন্য গ্লুকোজটা না বাড়ে, কারণ এই গ্লুকোজ যদি রক্তের মধ্যে বেড়ে যায়, ইট ইজ এ টক্সিক থিং। এটা আপনার রক্তের নালীকে সমস্যা করবে এবং শরীরের অন্যান্য অঙ্গকে সমস্যা করবে। এই জন্য ইনসুলিনের এই কাজটা একটা প্রোটেক্টিভ মেকানিজম। সে করে কি, এই গ্লুকোজটাকে লিভারের মাধ্যমে গ্লাইকোজেন এবং ফ্যাট আকারে জমা করে নেয়। কিন্তু যদি সে প্রচুর পরিমাণে গ্লুকোজ জাতীয় খাদ্য আমি খেতে থাকে, তখন ইনসুলিন পারে না, তখনই কিন্তু ডায়াবেটিস হয়ে যায়। এই যে একদিকে কোষে সে গ্লুকোজ ঢুকতে পারছে না, আবার লিভারকেও দিয়ে সে ফ্যাট তৈরি করে শেষ করতে পারছে না, তখনই কিন্তু ব্লাডে গ্লুকোজ বেড়ে যায়। তাহলে এই যে ব্লাডে গ্লুকোজ বেড়ে গেল অস্বাভাবিক মাত্রায়, খালি পেটে 7.0 বা ভরা পেটে 11.1, এই ক্ষেত্রে আমরা বলি ডায়াবেটিস। অর্থাৎ ডায়াবেটিস যখন আসলো, তার আগেই কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স হলো। এর মধ্যে যে সময়ের পার্থক্য আছে, এটাকে আমরা বলি প্রায় 1 যুগ বা 1 ডিকেড। এই 1 ডিকেডের মধ্যে ইনসুলিন কিন্তু বিভিন্ন কোষকে ডিস্ট্রয় করতে থাকে, আর ফ্যাট সেল জমা হয়ে বিভিন্ন কোষ ডিস্ট্রয় করতে থাকে। সো ব্যাপারটা এরকম। এখন কথা হলো, যাদের ডায়াবেটিস হয়ে গেছে, তার মানে তার বহু আগে থেকে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স। আর ইনসুলিন রেজিস্ট্যান্স মানে কি দুটা কথা, একটা ইনসুলিন কাজ করছে না কোষের উপর, ইনসুলিন অনেক বেশি। এখন আমার শরীরের ভিতরে ইনসুলিন বেশি আছে, তো বাহির থেকে আবার যদি ডায়াবেটিস হওয়ার কারণে ইনসুলিন দেই, এখন বলেন ঘটনাটা কি হবে? অলরেডি আপনার গায়ের মধ্যে তাপমাত্রা প্রচুর আছে, এখন আপনি যদি আরও কম্বল গায়ে দেন, বলেন কেমন হবে? এটা যেমন আগে আমাদের একটা ধারণা ছিল যে কম্বল জাতা গিয়ে রাখলে তখন হবে কি, শরীরের মধ্যে ঘাম ছুটে যাবে, জ্বর চলে যাবে। কিন্তু এখন কিন্তু সায়েন্স সেটা বলছে না। এখন বলছে যত বেশি তাপ থাকবে তত বেশি ঠান্ডা দেওয়ার চেষ্টা করে শরীরকে। এমনকি ট্যাপিড স্পঞ্জিং বলি আমরা, অর্থাৎ গাটাকে ভালোভাবে মুছে দাও ঠান্ডা পানি দিয়ে, এমনকি দরজা জানলা খুলে দাও, বাতাস আসতে দাও। এমনকি আমি এটাও দেখেছি যে 105 যখন আপনার তাপমাত্রা উঠে গেছে, তখন বরফ দিতে দেখেছি, এবং আমাদের স্যারেরা তাই বলেছিলেন আমাদেরকে, এবং বর্তমানে স্ট্র্যাটেজিটা কিন্তু তাই। সো আপনার তাপ বেড়ে গেছে, তাপ আরও বাড়িয়ে দেবে না, তাপ কমিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। অ্যাট দ্য সেম ওয়ে আপনার ইনসুলিন বেড়ে গিয়েছে, এখন আপনি যদি বাইরে থেকে এক্সোজেনাস ইনসুলিন দেন, অলরেডি ভিতরে আপনার ইনসুলিন রয়ে গেছে, এবং সেই ইনসুলিনই আপনাকে ক্ষতিগ্রস্ত করছে। যত বেশি ইনসুলিন হবে তত ইনসুলিন রেজিস্ট্যান্স হবে। ইনসুলিন রেজিস্ট্যান্সের একটা বড় কারণই হলো হাইপার ইনসুলিনিমিয়া। সো ইনসুলিন যে বাড়ে, এটার কারণগুলোর মধ্যে একটা বড় কারণ হলো যে মোর কার্বোহাইড্রেট ইনজেকশন, অর্থাৎ বেশি যদি কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য যদি আমরা খাই তখন বাড়ে। এছাড়াও আরও কয়েকটা কারণে ইনসুলিন বাড়ে, যেমন আমার স্ট্রেস কন্ডিশন, যেটাকে অক্সিডেটিভ স্ট্রেস বলি আমরা, এগুলোর কারণে কিন্তু ইনসুলিনের কর্টিসল যদি বেড়ে যায়, ইনসুলিন বেড়ে যায়। সো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ হাইপার ইনসুলিনের কজ, ব্যাকগ্রাউন্ড কজ অনেকগুলো আছে, শুধু যে কার্বোহাইড্রেট ইনজেকশন তাই না। আপনার স্ট্রেস কন্ডিশন থাকে, অক্সিডেটিভ স্ট্রেস যেটাকে বলি আমরা,
তারপর আপনার এছাড়া আমার কর্টিসল যদি ইনক্রিজ করে সেক্ষেত্রে হতে পারে। তো এইগুলোর জন্য আবার পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড কজ আছে, যেমন আমাদের মেন্টাল স্ট্রেস হতে পারে, যেমন আমি ফুডের মধ্যে কিছু আমি টক্সিক পদার্থ দেওয়াচ্ছি, যেমন আমার সিড অয়েল যেগুলো দিচ্ছি আমরা, ভেজিটেবল অয়েল নামে পরিচিত, সয়াবিন তেল হোক বা রাইস ব্র্যান অয়েল হোক বা সূর্যমুখী তেল হোক, এই যে তেলগুলো দিচ্ছি এগুলো ডাইরেক্টলি অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে। হ্যাঁ, সো এই জিনিসগুলো কিন্তু আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য দায়ী। সো হোয়াট এভার ইট ইজ, আমার কথাটা বলার উদ্দেশ্য হলো যে অলরেডি আমার ভিতরে ইনসুলিন বেড়ে রয়েছে। এখন ইনসুলিন যে বেড়ে আছে, আমি যদি বাইরে থেকে আরও ইনসুলিন, ঘটনা কী হবে, যেটা আমাদের ডক্টরদের ধারণা, বর্তমানে ধারণা, যে যদি আমি ইনসুলিন দিই, এই ইনসুলিনটা কোষের মধ্যে গ্লুকোজকে ঢুকিয়ে দেবে, এবং কোষের মধ্যে গ্লুকোজ ঢুকিয়ে দেওয়ার কারণেই আমরা ইনসুলিন দেওয়ার চেষ্টা করছি, তখন গ্লুকোজটা কমে যাচ্ছে। আসলে ব্যাপারটা কিন্তু তা হচ্ছে না। এটা একটা ধারণা ছিল, হাইপোথিসিস ছিল। এই হাইপোথিসিসের উপরেই কিন্তু ইনসুলিনটা টাইপ 2 ডায়াবেটিসকে দেওয়া হচ্ছে। আসলে ঘটনা কী হচ্ছে, ঘটনা হচ্ছে ইনসুলিন কিন্তু প্রচুর পরিমাণ আগের থেকেই ছিল। সেই ইনসুলিনই কিন্তু আমার কোষের মধ্যে ঢুকছে না, বরঞ্চ সে কী করছে, বেশি পরিমাণ ইনসুলিন হয়ে গ্লুকোজকে সরিয়ে নিয়ে আমাকে ফ্যাট তৈরি করছে। সো আমি যদি বাইরে থেকে ইনসুলিন দিই, সে কিন্তু আমার পাওয়ারটা বেড়ে কিন্তু আমাকে কাজ করাবে না। তখন সে কি করবে, তখন সে ওই গ্লুকোজটাকে আরও ডবল পরিমাণে সরিয়ে নিয়ে ডবল পরিমাণে আপনার ফ্যাট জমা করতে থাকবে। আর গ্লাইকোজেনের পরিমাণ যেহেতু সীমিত স্টোর, গ্লাইকোজেন বেশি তৈরি করতে পারবে না, মাসেলটা আপনার অ্যাডজাস্টেড হয়ে যাবে, আর ক্রাম্পিং হতে থাকবে, শরীর ব্যথা বেদনা করতে থাকবে। অ্যাট দ্য সেম টাইম কী ঘটনা করতে থাকবে, আমার সারা শরীরের মধ্যে তখন আমার চর্বিগুলো জমা হয়ে আমার শরীরের মধ্যে খারাপ একটা পরিস্থিতি তৈরি করবে। ইয়াং মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হবে, এদিকে রেনাল কিডনিতে আপনার সিস্ট হয়ে যাবে, এদিকে প্রোস্টেট এনলার্জ হয়ে যাবে, ইউটেরাস ফাইব্রয়েড হয়ে যাবে, ওইদিকে অ্যাথেরোস্ক্লেরোটিক লেগ তৈরি হয়ে যাবে, এদিকে ব্রেনের মধ্যে আপনার জমা এই কোষগুলোর মধ্যে যে ফ্যাট সেলগুলো জমা হয়, তখন কী হবে, আমার ব্রেনের যে নিউরনের যে যোগাযোগ, নিউরো ট্রান্সমিশন, এটা ঠিকমতো হবে না, ফগিনেস তৈরি হবে, অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসন ডিজিজ অ্যান্ড সো অন, অনেকগুলো ঘটনা করতে থাকবে। আর সবচেয়ে যেটা যে লিভারের মধ্যে থেকে কিন্তু এটা শুরু হয়। সো লিভারটা যখন ড্যামেজ হয়ে যেতে হবে, লিভার কিন্তু আমাদের সারা শরীরের সমস্ত পঙ্কিলতাকে ক্যাচ করে নেয়। সো লিভারটাই যখন ড্যামেজ হয়ে যাবে, লিভারের মধ্যে ফ্যাট জমা হতে হতে তখন শেষ। আর আরেকটা জিনিস হবে সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটা হলো যে প্যানক্রিয়াসের যে বিটা সেল আছে, ওইখানে যখন আপনার এই ফ্যাটটা জমা হবে, ওটা যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাবে, তখন কিন্তু ভয়ঙ্কর পরিবেশ তৈরি হবে। অর্থাৎ ইনসুলিন তখন আর প্রোডাকশন হতে পারবে না, তখন আপনাকে বাইরে থেকে মাস্ট বি ইনসুলিন দিতে প্রয়োজন হতে পারে। এবং এটা কি অনেকে ধারণা করেছে, কিন্তু ব্যাপারটা তা নয়। অর্থাৎ আপনার ফ্যাট সেল তৈরি আছে, ফ্যাটটাকে বের করে দিলে হবে, ইনসুলিন দিয়ে আরও ফ্যাট জমা করার তো কোনো মানে হয় না। এই জন্য যারা ইনসুলিন দেন, দেখবেন যে সাইট অফ ইনসুলিন যেখানে ইনজেকশন করছেন, সেই জায়গায় আপনার হয়ে যায়, ফ্যাট সেলটা বড় হয়ে যায়, ফ্যাট সেলটা বৃদ্ধি পেতে। এখানে যারা ইনসুলিন নিচ্ছেন তারা দেখবেন যে এরা কিন্তু আস্তে আস্তে আপনার ফ্যাটি হচ্ছেন। আর যারা ইনসুলিন নেওয়ার পরেও সরু হচ্ছেন, এদেরকে বলা হয়, আমরা টফি বলি। টফি মানে কি, থিন আউটসাইড বাট ফ্যাট ইনসাইড। আপনার তখন এটা ফ্যাট সেলে জমা হওয়ার কথা ছিল, ইনসুলিনের কারণে যে সুগারটা ফ্যাট সেলে জমা হওয়ার কথা ছিল, সেটা ফ্যাট সেলে না জমা হয়ে ব্রেন সেটাকে বলছে ভিতরে অন্য কোনো ভিসেরাল অর্গানে জমা করছে, অ্যান্ড দ্যাট ইজ মোর ডেঞ্জারাস। তো এই জিনিসটাকে বলার জন্যই আমি, যে আমরা যে ইনসুলিন দিচ্ছি, এটা আসলে আমাদের উপকার হচ্ছে না আমার অপকার হচ্ছে। আমি হলপ করে বলতে পারি আপনাদেরকে, এটা দেয়ার ইজ মেনি রিসেন্ট আর্টিকেলস আছে, এভিডেন্স আর্টিকেল, যে ইনসুলিনটা টাইপ 2 ডায়াবেটিসের জন্য কখনোই প্রযোজ্য না। ইনসুলিনটা আবিষ্কারই করা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস মানে কি, যাদের জন্মগতভাবে আপনার ডায়াবেটিসের সমস্যা, জন্মগতভাবে যাদের প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন বেরই হয় না, তৈরি হয় না, তাদের জন্য ইনসুলিনটা। আর টাইপ 2 ডায়াবেটিসের জন্য এটা কখনোই জরুরি না। কেন? টাইপ 2 ডায়াবেটিস কিন্তু জেনেটিক একটা ডিসঅর্ডার না, টাইপ 2 ডায়াবেটিস পিওরলি একটা ডায়েটারি ডিসঅর্ডার। এটা হলো প্রথম কথা। তো দ্বিতীয় কথা হলো, এটা একটা প্রোগ্রেসিভ ডিসঅর্ডার না, এটা 100% রিভার্সেবল ডিজিজ। আর তৃতীয় কথা হচ্ছে, যেটা ডায়েটারি ডিজিজ, সেটা ডায়েট দিয়েই ঠিক করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করেই ঠিক করতে হবে, সেটাকে মেডিসিন দিয়ে ঠিক করা যাবে না। আমাদের মেডিকেল সায়েন্সের এই কথাগুলোকে আমাদের ডক্টরদেরকে বুঝে নিতে হবে। আমি বিনয়ের সহিত বলছি, যারা ডায়াবেটিকের চিকিৎসা দেওয়ার জন্য ইনসুলিন দিয়ে দেন, প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা ইনসুলিন দেওয়ার আগে নিজেরা লিটারেচার ঘাটেন, নিজেরা বুঝেন। কেননা আমার কাছে যে নিউরো কন্ডিশন নিয়ে রুগীগুলো আসে, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলি, আমার ম্যাক্সিমাম পেশেন্টই যারা দ্বিতীয়বার স্ট্রোক করে আসেন বা রিকারেন্ট স্ট্রোক হচ্ছেন বা অন্যদিকে আসে, আমি তাদের হিস্ট্রিগুলো নিয়ে দেখেছি, আফটার টেকিং দ্য ইনসুলিন they are getting the second stroke very quickly.
এবং তাদের হাইপারলিপিডেমিয়া থেকে শুরু করে নিয়ে ডিসলিপিডেমিয়া থেকে শুরু করে নিয়ে এমন কোনো কিছু বাদ থাকে না। একজনের যেমন অনেকগুলো রোগ থাকে। এখন আমরা বলে দিতে যে এগুলো আপনার হবেই, আপনি নিয়মকানুন মানেন না, আপনি ব্যায়াম করেন না, আপনি ঠিকমতো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। ডায়াবেটিস নিয়ন্ত্রণ মানে হলো গ্লুকোজকে নিয়ন্ত্রণ না, ডায়াবেটিস নিয়ন্ত্রণ মানে হলো ইনসুলিনকে নিয়ন্ত্রণ করা। এখন যদি গ্লুকোজের দিকে আপনারা নজর দেন, সুগারের দিকে নজর দেন, তাহলে ব্যাপারটা হবে কি যে ইটস ভেরি ইজি। যে ডক্টরের কাছে গেছেন, ডক্টর আমার গ্লুকোজ বেড়ে গেছে, ডক্টর বলেন ইনসুলিন নেন, গ্লুকোজ কমে গেল, অ্যান্ড ডক্টরও হ্যাপি আর রুগীও হ্যাপি। বাট ইনসুলিনটা গেল কোথায়, এই গ্লুকোজটা গেল কোথায়? আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনি যখন ইনসুলিন নেন না, তখন আপনার গ্লুকোজ লেভেল থাকে সাপোজ 15, আর যখন আপনি ইনসুলিন নিচ্ছেন তখন আপনার গ্লুকোজ লেভেল হয়ে যাচ্ছে 6। এখন খাওয়া কিন্তু একই রকম রেখেছেন। আমার প্রশ্ন, ইনসুলিন নেওয়ার পরে 15 - 6, এই 9 গ্লুকোজ কোথায় গেল? যদি আপনি বলে থাকেন এই গ্লুকোজটা কোষের ভিতরে ঢুকেছে, তাহলে তো আমি প্যাথোফিজিওলজি অনুসারে বলতে চাই যে গ্লুকোজ ভিতরে ঢুকছে না বলেই তো আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স এবং হাইপারগ্লাইসেমিয়া হয়েছে, আপনার ডায়াবেটিস হয়েছে। তো ভিতরে ইনসুলিন তো ভিতরে ঢুকাতে পারছে না, বাইরে থেকে আপনি দিয়ে কিভাবে আপনি এনশিওর করছেন যে ঢুকছে? বরঞ্চ আপনি খবর নিয়ে দেখেন, প্যাথোলজিক্যাল টেস্ট করে দেখেন, এবং আপনি প্যাথোফিজিওলজি ভালো করে জেনে থাকেন, বায়োকেমিস্ট্রি পড়ে থাকেন, তাহলে আপনাকে আমি হলফ করে বলছি আপনি নিজেই বুঝতে পারবেন এটা কিন্তু কোনো মতেই কোষের ভিতরে ঢুকছে না, এটা চলে যাচ্ছে ফ্যাট আকারে শরীরে জমা হয়ে যাচ্ছে, এটা আপনার গ্লাইকোজেন আকারে শরীরে জমা হয়ে যাচ্ছে। সো যত বেশি আমি ইনসুলিন দিব, তত আমার ইনসুলিন রেজিস্ট্যান্স আরও তৈরি হতে থাকবে। আগে 5টা সেল রেজিস্ট্যান্স ছিল, এখন 50টা সেল রেজিস্ট্যান্স তৈরি হবে। আগে 50টা ছিল, এখন 150টা রেজিস্ট্যান্স তৈরি হবে। সো আমি অত্যন্ত দ্রুত গতিতে আমি মৃত্যুর দিকে এগিয়ে যেতে থাকবো। দেখা যাবে যে অনেকে বলছে কই ইনসুলিন নেওয়ার পরে তো আমার গ্লুকোজ লেভেল ভালো আছে। আমি প্রায় একটা উদাহরণ দিয়ে থাকি, শুনে রাখুন। ধরেন আপনি আপনার কাজের মেয়ে, তাকে বললেন কি যে রান্নাঘরটা পরিষ্কার রাখতে হবে, রান্নাঘরে কোনো ময়লা ফেলা যাবে না। এখন কাজের মেয়ে যেহেতু নতুন আসছে, সে আপনার কথা শুনেছে, তো সে পরের দিন যখন আপনি রান্নাঘরে গিয়েছেন তখন দেখেন রান্নাঘর সম্পূর্ণ পরিষ্কার ঝকঝকে রক্ত, আপনি খুব খুশি হয়ে গেলেন যে এবারে মেয়েটা আমার কথাটা বুঝতে পেরেছে। পরের দিন গেলেন, রান্নাঘর খুব সুন্দর, তারপরের দিন রান্নাঘর খুব সুন্দর, এরকম পরপর 10 দিনের দিন, যখন 10 দিন যখন হয়ে গেল, হঠাৎ করে একটা গন্ধ পাচ্ছেন, মানে গন্ধটা কোত্থেকে আসছে? তো দৌড় দিয়ে আপনি রান্নাঘরে গিয়েছেন এবং গিয়ে দেখলেন যে রান্নাঘরটা সম্পূর্ণভাবে ঝকঝক তকতক, কোনো রকম ময়লা নেই। তাহলে গন্ধ কোত্থেকে আসলো? কাজের মেয়েটাকে জিজ্ঞেস করলেন, সে চুপ রয়েছে। পরে আপনি ঘরের মধ্যে খুঁজতে গেলেন এবং গিয়ে দেখলেন যে আপনার ড্রয়িং রুমের মধ্যে একটা ময়লার পোটলা, আপনার ডাইনিং টেবিলের নিচে একটা ময়লার পোটলা, আপনার আলমারির উপর একটা ময়লার পোটলা, আপনার ঘরের ভিতরে একটা ময়লার পোটলা, চেয়ার টেবিলের একটা ময়লার পোটলা, চতুর্দিকে ময়লার পোটলা জমা হয়েছে। যে ময়লার পোটলাতে আগে পিঁপড়া বা টিকটিকি গিয়ে আক্রমণ করেছে, সেখান থেকে গন্ধ বের হওয়া শুরু হচ্ছে। জিজ্ঞাসা করলেন যে এই পোটলাগুলো কোত্থেকে আসলো রে? আপনার কাজের মেয়েটা জবাব দিল, মামি আপনি তো বলছেন যে পোটলাটা রান্না করে না রাখার জন্য, ময়লা রান্না করে না রাখার, কই রাখতে বল তা তো বলেন নাই, এই জন্য আমি এটাকে যেখানে পারছি সেখানে জমা করছি, এখন টিকটিকি তেলা পোকা এটাকে ফেটাই দিছে, গন্ধ বেরিয়েছে, আমার কি দোষ? একজ্যাক্ট দ্য সেম থিং। আমি উদাহরণটা এই জন্য দিলাম যে আপনিও চাচ্ছেন যে গ্লুকোজ কমে আসুক, আমিও চাচ্ছি গ্লুকোজ কমে আসুক। সো যখন আপনি ইনসুলিন দিলেন অথবা ডায়াবেটিক ড্রাগ খেলেন, গ্লুকোজ তো ঠিকই কমে আসলো, অর্থাৎ আপনার যে রান্নাঘর যেখানে আপনি গ্লুকোজ টেস্ট করেন, এখানে তো গ্লুকোজ নাই, কিন্তু গ্লুকোজ গেল কোথায়? পোটলা আকারে সারা শরীরে জমা হয়েছে। এটা হলো পোটলার কাহিনী, এবং আপনার শরীরটাকে ড্যাম করে দিচ্ছে। সো বি কেয়ারফুল। যখন আমরা ইনসুলিন নিব, আমাদের চিন্তা করা দরকার আমাদের ইনসুলিন নেওয়ার প্রয়োজন আছে কিনা। যারা ইনসুলিন দিব তাদেরও চিন্তা করতে হবে আমার এই রোগীকে ইনসুলিন দেওয়ার প্রয়োজন আছে কিনা, আমি কি করছি তার ব্যাপারে। সো আমাদের রোগীদের থেকেও আমাদের কিন্তু দায়িত্ব, ডাক্তারদের দায়িত্ব অনেক বেশি। আমরা একটা রোগীকে আমরা নিজের হাতে বাঁচাতে পারি, আমরা একটা রোগীকে নিজের হাতে মারতেও পারি। সো এটা কিন্তু একটা ক্রিমিনোলজির আন্ডারে পড়ে যায়। সো আমি সবাইকে অনুরোধ করব, আমরা যেহেতু মেডিকেল সায়েন্স, আমরা সায়েন্সে বিশ্বাসী, আমরা যেহেতু কেমিস্ট্রি, প্যাথোলজি এই জিনিসগুলো পড়ে এসেছি, এটা এখনও সামনে আছে, প্যাথোফিজিওলজি আমরা জানি। সো আমাদের মনে হয়, ফার্মাকোলজি জানি, আমার মনে হয় যে আমাদের এই বেসিক নলেজগুলো আমাদের আবারও খতিয়ে নেওয়া দরকার এবং আমাদের রুগীদেরকে আমাদের সাহায্য করা দরকার। তবে আমি রুগীদেরকে বলছি, আপনারা হঠাৎ করে ইনসুলিন ছাড়ার আগে আপনারা অবশ্যই আপনার ডায়াবেটোলজিস্ট অথবা ডাক্তারের সঙ্গে আপনারা যোগাযোগ করুন, তাদের সাথে ব্যাপারটা খুলে মেলে আলোচনা করুন, আমাদের এই কথাগুলো ইনফরমেশন তাদের কাছে পৌঁছে দেন এবং দেখেন তারা কি বলে। তবে আমি এটুকু জানি যে টাইপ 2 ডায়াবেটিসের জন্য কোনো রকম ইনসুলিনের প্রয়োজন হয় না।
তো আজকে সবাইকে এই ইনফরমেশনটা দিয়ে আমি অনুরোধ করব, যদি কারো কোনো কমেন্টস থাকে আমাদেরকে জানাবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাদেরকে জানাবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা করে আজকে এই মতো শেষ করছি। খোদা হাফেজ।